প্লিজ আমার সাথে এমন করবেন না। আমি আপনার অফিসের সামান্য মাত্র একজন কর্মচারী। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন আমার সাথে এসব করার জন্য। হ্যাঁ, তোকে শাস্তি দেওয়ার জন্য আমি বিয়ে করেছি। আজকে রাতে তোর টুনটুনি কেটে ফেলবে। তুই শুধু একবার ঘুমা। হায় আল্লাহ, একে তো ব্ল্যাকমেইল করে বিয়ে করেছে, এখন আবার ভয় দেখাচ্ছে। রাতে যদি সত্যি ঘুমাই, তখন যদি আমার ময়না পাখিটা টুস করে কেটে ফেলে তখন কি হবে? আমি তো আর বাবা ডাক শুনতে পারবো না। বিভিন্ন জায়গায় বিভিন্ন খবরে শুনতেছি নতুন বিয়ে করেছে, রাতে ঘুমাতে গেছে, নববধূ নাকি জামাইয়ের টুনটুনি কেটে ফেলেছে। এখন যদি আমার উপরে এই অত্যাচার হয়, তাহলে আমি কচু গাছের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করব। এইসব ভাবতেছে সাগর। এমন সময় নুসরাত আবারও বলে উঠল, কিরে, কি ভাবতেছিস? আমার কথা মতো চলাচল করবি নাকি তোর নিজ ইচ্ছা মতো চলাচল করবি, কোনটা? আমি আপনার কথা শুনবো না। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, এখন যদি আমার উপর অত্যাচার করেন তাহলে আমি কচু গাছের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করব। কচু গাছের সাথে ফাঁসি যাক, তোর কথা শুনে মজা পেলাম। আচ্ছা শোন, এখন থেকে তুই নিচে ঘুমাবি আর আমি উপরে। আমাকে যদি টাচ করার সাহস করিস তাহলে বুঝতেই পারছিস কি বোঝাতে চাইছি। এটা বলতে সাগর তার হাত দিয়ে ময়না পাখিটাকে ঢেকে ফেল। নুসরাত একটা ডেভিল মার্কা হাসিতে বিছানায় শুয়ে পড়ল। এদিকে সাগর সোফায় এসে বসে আছে। রাত প্রায় 3টা। সাগরের চোখে ঘুমে বন্ধ হয়ে আসছে, কিন্তু সাগর ঘুমাচ্ছে না। কারণ তার মাথায় একটাই চিন্তা, যদি রাতে সত্যি সত্যি নুসরাত তার টুনটুনি কেটে ফেলে। এই চিন্তায় সাগর ঘুমাতে পারছে না। সকাল 7টা, সাগর এখনো জেগে আছে। এদিকে নুসরাত আরামে ঘুমাচ্ছে বিছানায়। এটা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, শালা, আমার কপালটাই খারাপ। আমার বন্ধু ঠিকই বলেছিল, এই মাইয়ারে বিয়া করলে আমার কপাল পড়ব। এসব ভাবতেছে সাগর। এমন সময় হঠাৎ সাগরের ঘরের দরজায় নক পড়লো। সাগর দরজা খুলে দিতেই তার ছোট বোন তাড়াতাড়ি করে ঘরের ভিতর প্রবেশ করলো আর বলতে লাগলো, ভাইয়া, রাতে কিছু হয় নাই তোমাদের? আমাদের আবার কি হবে? না মানে, রাতে কি তোমাদের দুজনের মধ্যে কিছু হয় নাই? ওই বাসর রাত, মানে বিড়াল মারা। আমাকে পাগলা কুকুরে কামড়াইছে, এর জন্য আমি এই মাইয়ারে বিয়া করছি। তাই তো, বাসরাত বলতে কি বোঝায় আমি জানি না। রাতে বিছানায় ঘুমাই নাই, সোফায় ঘুমিয়েছি। সাগরের কথা শেষ না হতেই পিছন থেকে নুসরাত বলে উঠল, কি ব্যাপার সামিয়া, তুমি এত সকালে এই রুমে? না মানে ভাবি, আমি আসছিলাম তোমাদের একটু দেখার জন্য। আসলে তুমি ঠিক মতো হাঁটতে পারো কিনা, হাঁটতে না পারলে তো আবার ব্যথার ট্যাবলেট এনে দিতে হবে। আমি হাঁটতে পারবো না কেন? এই যে দেখো, আমি দিব্যি হাঁটতেছি। আপনি হয়তো আমার কথা বুঝেন নাই। সে যাই হোক, ফ্রেশ হয়ে আসেন, আমি বাইরে আসি। আম্মু তাড়াতাড়ি বলেছে আপনাদের ফ্রেশ হয়ে নিচে যাওয়ার জন্য। তুমি নিচে যাও, আমি আসতেছি সাগরকে নিয়ে। সাগর চলো বেবি, আমরা দুজন একসাথে ফ্রেশ হব। নুসরাতের কথা শুনে সামিয়া লজ্জায় দৌড়ে চলে গেল তার রুমে। এদিকে নুসরাত দরজাটা লাগিয়ে দিয়ে সাগরের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, এই যে পিচ্চি, তোকে বলতেছি, যদি কাউকে কিছু বলিস কালকে রাতে কি হয়েছে, তাহলে তোর মুন্ডু আর টুনটুনি দুইটা দুই জায়গায় থাকবে। একটা রুমের দরজার সামনে আর একটা খাটের উপরে। আচ্ছা, আপনি কি মানুষ নাকি জিন পরি? আপনাকে দেখে তো আমার মনে হয় না আপনি মানুষ। যদি মানুষ হইতেন তাহলে আমাকে এভাবে ভয় দেখাতে পারতেন না। আসলে আমি মানুষ না, আমি একটা দানব। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, 5 মিনিট সময় দিলাম। 1 মিনিট দেরি করলে বুঝতেই পারছিস টুনটুনি না, তোর ওই ঠোঁটজোড়া সেলাই করে ফেলবো। সাগর এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে চলে আসে বাহিরে। সাগর বাহিরে আসতে নুসরাত ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সাগরকে নিয়ে চলে আসলো নিচে। দুজনকে একসাথে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, দেখেছো তোমরা সবাই, নুসরাতের সাথে আমার ছেলে সাগরকে অনেক সুন্দর মানিয়েছে।
সাগর তার আম্মুর মুখে এ কথা শুনে মনে মনে বলতে লাগলো, আম্মু, তুমি যদি জানতে এই মেয়ে কতটা ডেঞ্জারাস, এই কথা বলতে না। সাগর মুচকি হাসলো, কারণ সবার সামনে তো হাসতে হবে। হাসলে সবাই বলবে কিছু তো একটা হয়েছে। খাবার টেবিলে বসে পড়ল সবাই। এমন সময় সাগরের আম্মু নুসরাতকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নুসরাত মা, সাগরকে তোমার পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ আম্মু, পছন্দ হবে না কেন? সাগর তো খুব ভালো ছেলে, তার জন্যই তো আমি তাকে বিয়ে করেছি, তাই না সাগর? হ্যাঁ, এটার জন্যই তুমি আমাকে বিয়ে করেছো আম্মু। এখন খাবার দাও, আমাকে আবার বাহিরে যেতে হবে, বন্ধু বান্ধব ফোন দিয়েছে। সাগরের আম্মু সবাইকে খাবার দিয়ে বলল। খাওয়া দাওয়া শেষ করে সাগর চলে গেল বাহিরে। পার্কে বসে আছে সাগর তার বন্ধু বান্ধবদের সাথে। এমন সময় সাগরের এক বন্ধু বলে উঠল, কিরে সাগর, কালকে বাসর রাত কেমন কাটলো তোর? নুসরাত ভাবি কিছু করে নাই তো তোকে? শালা আমি আইসি মাইন্ড কাটছি পাই, কোন দুঃখে যে আমি ওই নুসরাতকে বিয়ে করতে গেলাম। শালার এখন প্রতি রাতে আমার না ঘুমিয়ে কাটাতে হবে। শাল তার মানে নুসরাত ভাবি তোকে খুব আদর করে রাতের বেলা, এজন্য তুই সারা রাত না ঘুমিয়ে কাটিয়ে দিবি, তাই তো? শিমুলের কথাই আর বাকি বন্ধুরা হেসে দিল। এদিকে সাগর রাগে ফুসফুস করতেছে, সে কি বলবে বুঝে উঠতে পারছে না। এমন সময় শিমুলের পাশে একটা লাথি মেরে সাগর বলতে লাগলো, শালা আমি মরতেছি জ্বালায়, আর তোরা এখানে আমাকে নিয়ে মজা করতেছিস। ওই শালা, নতুন বিয়ে করছিস, বউয়ের সাথে হয়তো মজা করছিস। আমরা কি আর তোর বাসর ঘরে গিয়ে দেখছি তুই কি করছিস তোর বউয়ের সাথে? তুই আমার পাছায় লাথি মারতেছিস কেন? দাঁড়া, আজকে তোর বাসায় গিয়ে ভাবের কাছে বিচার দিব। ভাই, আমি তোর দুইটা পায়ে পড়ি, প্লিজ এই কাজ করিস না। এই কাজ করলে আমি আত্মহত্যা করব। এমনিতেই নুসরাত আমাকে যে ভয় দেখাইছে, মনে হয় না আমি আর আগামী 1 মাস ঘুমাতে পারবো। কি করছে সাগর নুসরাত ভাবি? আমাকে ব্ল্যাকমেইল করে বিয়ে করছে। কালকে রাতে যখন ঘুমাতে যাব তখন জানিস কি বলছে? আরে শালা, তুই না বললে জানবো কি করে? তাড়াতাড়ি বলে ফেল, কি বলছে? বলেছে যে আমি যদি তাকে ধরার চেষ্টা করি তাহলে আমার টুনটুনি কেটে ফেলবে। সাগরের মুখে এমন কথা শুনে সাগরের সকল বন্ধুগুলো হাসতে লাগলো আর বলতে লাগলো, হা হা হা। আরে শালা, এটা মনে হয় ভাবি তোর সাথে মজা করছে। বিয়ে যখন করিয়ে ফেলেছিস এখন ভাবি তোকে একটু একটু বিয়ে যখন করে ফেলেছিস এখন ভাবি তোকে একটু একটু ভয় দেখাবেই। যেহেতু অফিসে ভাবির সাথে রোমান্স তুই আগে করেছিস। কিছু না, আজকে রাতে তুই ভাবিকে জড়িয়ে ধরে ঘুমাবি, দেখবি সব ঠিক হয়ে গেছে। শালারা আমাকে মারতে চাইছিস তাই না? আমার টুনটুনি কেটে ফেললে আমি বাবা ডাক শুনবো কি করে? আরে শালা, কিছুই হবে না, এত চিন্তা করিস কেন? আমি যেটা বলছি সেটা কর। আর অফিসে যাবি কবে থেকে? কাল থেকে অফিসে যাব। শোন আকাশ, একটা বুদ্ধি দেই তোকে। ভাবি যদি আজকে রাতে তোর সাথে খারাপ ব্যবহার করে তাহলে ওই যে অফিসে, জানিস তো কার কথা বলতেছি? আমাদের সবার ক্রাশ রুনার কথা বলছি। তার সাথে একটু বেশি কথা বলবি। রুনা তো আবার তোর জন্য অনেক পাগল। ভাই, তোদের দুইটা পায়ে পড়ি, তোর আর কিছু বলিস না। তোদের কথা শুনলে আমার মনে হয় আমি লেবু গাছের লেবু পাতার সাথে দড়ি পেঁচিয়ে আত্মহত্যা করি। এটা পরেও করতে পারবি, সমস্যা নাই। যদি এতই আত্মহত্যা করতে মন চায় তাহলে এক কাজ করতে পারিস, আমাদের বল, আমরা না হয় লেবু গাছের পাতার সাথে রশিটা পেঁচিয়ে দিয়ে আসবো নে, যাতে তুই সোজা গিয়ে ঝুলে যেতে পারিস। তোদের আর রশি পেঁচানোর দরকার নেই। আমি বাসায় যাই, দুপুর হয়ে গেছে। বাসা থেকে না বলে বের হয়েছি, বাসায় গেলে কি জানি কি করে। হা 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 হা। তাড়াতাড়ি বাসায় যা, না গেলে আবার ভাবি তোকে পিটানি দেবে। আমাদের মতো বাহিরে থাকতে পারবি না। আমাদের ঘরেও বউ আছে। আমাদের বউরা কোনো কিছু বলে না। আরে সালা, জানি ওই দিন দেখলাম তো, গিয়েছিলাম না তোদের বাসায়। ভাবি তোকে কানে ধরিয়ে থালা বাসন মাজিয়েছে। এটা বলে যাস না, আমার কাছে ভিডিও আছে। সাগরের কথা শুনে সাইফুল চুপসে গেল, আর কিছু বলল না। এদিকে সাগর মুচকি হাসি দিয়ে চলে গেল বাসায়।
কলিং বেল দিতেই সামি এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, ভাইয়া তুমি রুমের ভিতরে যখন প্রবেশ করবে বুঝে শুনে প্রবেশ করো, কখন জানি আবার তোমার উপর হামলা হয়। মানে কি বলতেছিস তুই? আমার উপর আবার কে হামলা করবে? এ বাড়িতে একমাত্র আম্মু ছাড়া আর কেউ তো আমাকে মারে না। এখন তুই কার কথা বলতেছিস? আর আম্মু তো আমার রুমে যায় না। রুমের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবে কার কথা বলছি। এখন রুমে যাও। সাগর মাথা চুলকাতে চুলকাতে চলে গেল রুমের সামনে। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো কেউ আছে কিনা রুমের ভিতরে। বিছানার দিকে তাকাতে দেখতে পেল নুসরাত বিছানার উপর শুয়ে আছে আর ফোন টিপতেছে। সাগর এক পা করে রুমের ভিতর প্রবেশ করতে লাগলো। এদিকে নুসরাত সাগরের দিকে তাকিয়ে শেষ বাজিয়ে বলতে লাগলো, কি ব্যাপার মহারাজ, বাহির থেকে ঘুরে আসা হলো এতক্ষণ, তাই না? তা তোমার কোন নাগরের সাথে দেখা করতে গিয়েছিলে? মানে কি বলতেছো এসব? আমি আবার কোন নাগরের সাথে দেখা করতে যাব? আমি তো দেখা করতে গিয়েছিলাম সাইফুল, মেহেদি এবং আরো কয়েকজন ছিল তাদের সাথে। তাহলে এই ভয়েসটা শোনো তো, মাত্র সাইফুল ভয়েস পাঠিয়েছে। ভয়েসটা শুনতে লাগলো সাগর। ভয়েসটা শোনা শেষ হতেই সাগর জোরে চিৎকার করে বলতে লাগলো, সাইফুলের বাচ্চা, তুই আমাকে এমন ফাঁসিয়েছিস, তোকে তো আমি কালকে অফিসে গিয়ে দেখে নেব। যাকে ইচ্ছা তাকে দেখে নিও, তাতে আমার কোনো আপত্তি নেই। দরজাটা লাগিয়ে আসো, এরপর তোমার বিচার হবে। সাগর দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো নুসরাতের সামনে। কানে ধরো। কান ধরতে হবে কেন এখন? ওই তুই কানে ধরবি নাকি আমাকে উঠতে হবে বিছানা থেকে? নুসরাতের এমন রাগী কণ্ঠ শুনে সাগর তাড়াতাড়ি করে কানে ধরে ফেল আর বলতে লাগলো, কানে ধরেছি, এখন কি করব? মানুষ কানে ধরে কি করে, তুমিও সেটা করো। এটা বলতেই সাগর তাড়াতাড়ি করে কানে ধরে উঠবস করতে লাগলো। দীর্ঘ 20 মিনিট ধরে উঠবস করতেছে সাগর। দুইটা পা অবশ হয়ে গেছে। সাগর আর পারতেছে না দেখে নুসরাত বলতে লাগলো, হয়েছে, এখন আর কানে ধরে উঠবস করতে হবে না। এইখানে এসে কিছুক্ষণ রেস্ট করো, তারপর আরো কাজ আছে। মানে আরো কাজ বলতে কি বোঝাতে চাইছো? ঠিক আরো কাজ বলতে বোঝাতে চাইছি, ওয়াশরুমে আমার কিছু কাপড় রেখে এসেছি, ওইগুলো ধুয়ে দিবে। আর এই পুরো ঘর পরিষ্কার করবে, যাতে একটা ময়লাও না থাকে ঘরে। আছে, এগুলো করলে আমাকে আর কিছু করবে না তো? করবো না মানে অবশ্যই করব। আরো অনেক কিছু করতে হবে তোমাকে, আর কাল থেকে অফিসেও যাইতে হবে। হ্যাঁ, কাল থেকে অফিসে যাব, এটা বলতে হবে না। এ বলে সাগর চলে গেল ওয়াশরুমে। গিয়ে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছে। এটা দেখে সাগরের মাথায় হাত দিয়ে বসে পড়ল আর মনে মনে বলতে লাগলো, অবশেষে কিনা আমি সাইফুলের মতো হয়ে গেছি। হে আল্লাহ, এই মাইয়ার কাজ আর করব না, তুমি আমাকে উঠাইয়া নাও, এটা আমার জন্য আরো বেশি ভালো হবে। সাগরকে বসে থাকতে দেখে নুসরাত রাগী কণ্ঠে বলতে লাগলো, ওর কি হয়েছে, বসে আছো কেন? তোমাকে বলেছি না কাপড়গুলো তাড়াতাড়ি ধুয়ে দিয়ে এরপর ঘরটা ভালো করে পরিষ্কার করার জন্য? করতেছি তো। এই বলে সাগর কাপড়গুলো ধুয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর সাগর কাপড় ধোয়া শেষ করে ঘরটা পরিষ্কার করে সোফায় এসে বসে পড়লো আর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলতে লাগলো, যাক, আজকের মতো মনে হয় না আমি জীবনে এরকম ভাবে কাজ করেছি। হে আল্লাহ, এই মাইয়া আমার কপালে থাকলে আমার মনে হয় না আর বেশি দিন বাঁচবো। এইসব বলতেছে এমন সময় দরজার বাহির থেকে নুসরাত বলতে লাগলো, আমাকে মনে মনে বকা দিয়ে কোনো লাভ হবে না। যেহেতু বিয়ে করেছি ব্ল্যাকমেল করে, সেহেতু আমার কথা মানতে হবে। আর না মানলে ভালোই ভালোই সুদে আসলে কড়ায় গন্ডায় এমন হিসাব নেব যাতে তোর হাড্ডি গুড্ডি একটাও ঠিক জায়গায় না থাকে। আমি তোর দুইটা পায়ে পড়ি, প্লিজ আমার উপর আর এত অত্যাচার করিস না। এত অত্যাচার আমার আর সহ্য হয় না, আমাকে আমার মতো থাকতে দে। এই কুত্তা, কি বললি? আমি তোর কোন কালের বইন লাগি? না, মানে আসলে সরি, ভুলে বলে ফেলেছি বইন, আর বলবো না, এই কানে ধরছি। আর যদি কোনোদিন বলিস তাহলে তোর খবর আছে। আজকে মাফ করে দিলাম। এ বলে নুসরাত বিছানায় বসে পড়লো। এদিকে সাগর সোফায় বসে আছে। দেখতে দেখতে রাত হয়ে আসলো। রাতে খাওয়া দাওয়া করে সাগর আর নুসরাত চলে আসলো রুমে। নুসরাত দরজাটা লাগিয়ে দিয়ে বলতে লাগলো, শোন, তোকে একটা কথা বলি, আমার সাথে ঘুমাতে পারবি, কিন্তু আমাকে টাচ করতে পারবি না। মাঝখানে কোলবালিশ দেওয়া থাকবে। আমি আপনার সাথে ঘুমাবো না, আমি সোফায় ঘুমাবো। আপনি প্লিজ রাতে কিছু কইরেন না আমাকে।
আমার পাশে যদি ঘুমাস তাহলে তোর কি করব আমি নিজেও জানি না। সো আমার পাশে এসে ঘুমা। শালার কপাল একটা, আমার কপালেই বারবার এসব মাইয়া জোটে। যাক, কালকে অফিসে যাই, এরপর রুনার সাথে একটু ভালোভাবে প্রেম আলাপ করতে হবে, এই মাইয়ারে শিক্ষা দিতে হইবে। বলে সাগর চলে গেল বিছানায়। নুসরাত একপাশে শুয়ে আছে, সাগর একপাশে শুয়ে আছে, মাঝখানে কোলবালিশ দেওয়া। রাত প্রায় 1টা। সাগর অনুভব করলো তার বুকের উপর ভারী কিছু শুয়ে আছে। চোখ খুলে তাকাতেই দেখতে পেল নুসরাত তার বুকের উপর শুয়ে আছে। এটা দেখে সাগরের প্রাণ যায় যায় অবস্থা। হায় আল্লাহ, এই মেয়ে কখন আমার উপর এসে শুয়ে পড়েছে। এখন যদি উঠে দেখে আমি তাকে জড়িয়ে ধরে শুয়ে আছি, তাহলে কি হবে? আল্লাহ ছাড়া ভালো কেউ জানে না। আমি ঘুমিয়ে যাই তাড়াতাড়ি। এই বলে সাগর চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। সকাল 7টা। নুসরাত ঘুম থেকে উঠে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে এসে সাগরকে ডাকতে লাগলো। এই কুত্তা, তাড়াতাড়ি ওঠ, সকাল হয়ে গেছে, অফিসে যাবি না? আম্মু অফিসে যাব, আমাকে আর একটু পরে ডেকে দিবে, এখন একটু ঘুমাতে দাও। ওই অত্যাচারী নুসরাত আমার জীবন তেনা তেনা করে দিয়েছে। সাগর ঘুমের ঘরে এসব বলতেছে, এদিকে নুসরাত এসব শুনে রাগে ফুসফুস করতেছে। ওয়াশরুমের দিকে পা বাড়ালো, ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে সাগরের উপর ঢেলে দিল। সাগর বিছানা থেকে লাফ দিয়ে নিচে নেমে গেল আর বলতে লাগলো, আম্মু ভূত এসেছে, ভূত এসেছে, দেখে যাও আমার ম্যাডামের ভূত এসেছে। প্লিজ ম্যাডাম আপনি চলে যান এখান থেকে, আমি অফিসে যাইতেছি। এই আমি ভূত তাই না? দাঁড়া, তোকে আজকে দেখাচ্ছি মজা। এই বলে নুসরাত পাশ থেকে বিছানার ঝাড়ু নিয়ে যে সাগরকে মারতে যাবে, তখনই সাগর এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। এদিকে বাইরে দাঁড়িয়ে আছে নুসরাত আর বলতেছে, তুই আজকে বাহিরে বের হ, এরপর দেখ তোর কি হাল করি। আমি তোকে নির্যাতন করি তাই না? আজকে এমন নির্যাতন করব বুঝতে পারবি এই নুসরাত কি জিনিস। এখনো তো পুরোপুরি ভাবে অত্যাচার শুরু করি নাই, আজকে থেকে শুরু করব। হায় আল্লাহ, বাঘিনীকে খেপিয়ে দিয়েছি, এখন কি করি? এখন তো আমার উপর অত্যাচার শুরু হয়ে যাবে। যে করেই হোক এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। সাগর ফ্রেশ হয়ে বাইরে আসতেই দেখতে পেল নুসরাত ঘরের মধ্যে নেই। তাই তাড়াতাড়ি করে অফিসের জন্য রেডি হয়ে চলে গেল। নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। সাগরকে দেখে তার আম্মু বলতে লাগলো, সাগর, সাগর, কি রে তুই এত তাড়াতাড়ি অফিসের জন্য রেডি হয়ে গেছিস? আজকে কাজ আছে নাকি বেশি? আম্মু অনেক কাজ আছে অফিসে, কালকে অফিসে যাই নাই, অনেক কাজ পড়ে রয়েছে, ওইগুলো করতে হবে। তাড়াতাড়ি খাবার দাও। আচ্ছা, খাবার দিতেছি। আর নুসরাতও তো অফিসে যাবে, নুসরাতকে নিয়ে এরপর অফিসে যা। না আম্মু, ওনার অফিসে যাওয়ার দরকার নেই। উনি অফিসে গিয়ে শুধু বসে থাকে, কোনো কাজের কাজ তো করে না, উল্টো মানুষকে বকাঝকা করে। সাগর ভালো হচ্ছে না কিন্তু, এখন কিন্তু তুমি বেশি বেশি বলে ফেলতেছো। সাগর ভয়ে মাথা নিচু করে খাবার খেয়ে তাড়াতাড়ি করে চলে গেল অফিসে। আজকে তাড়াতাড়ি করে চলে এসেছে, তাই পিয়ন চাচা বলতে লাগলো, কি ব্যাপার সাগর, মাত্র 2 দিন হলো বিয়ে করেছো, নুসরাত ম্যাডাম কি আর 2 দিন পরেই অফিসে জয়েন করেছো? চাচা আপনি তো জানেন নুসরাত কেমন, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমার উপর অত্যাচার করে। এই 2 দিন আমি একটু ঘুমাতে পারি নাই। আমার মনে হয় অফিসের অত্যাচারগুলো ভালো ছিল, বাড়িতে আরো অত্যাচার বেড়ে গেছে। বিয়ে তখন করে ফেলেছো, তখন অত্যাচার সহ করো, দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। এরকম আমারও হয়েছে। চাচা এই মেয়ে যে ঘাড়তারা, আমার মনে হয় শেওড়া গাছের পেতনি ভর করছে ওর উপর। দেখেন না ওর ঘাড়ের রক তেরা। হ্যাঁ দেখেছি, এখন তুমি কাজ কর, আবার কখন জানি ম্যাডাম চলে আসি, তোমার সাথে কথা বলতে দেখলে পরে আমার উপরে রেগে যাবে। এ বলে পিয়ন চলে গেল। এদিকে সাগর তার কেবিনে বসে কাজ করতে লাগলো। অফিসের সবাই এক এক করে প্রবেশ করতেছে আর সাগরের দিকে অবাক হয়ে তাকাচ্ছে। অবাক হবে না কেন বলেন তো? এত সকালে কেউ অফিসে এসে কাজ শুরু করে নাকি? সাগরকে দেখে সাইফুল বলতে লাগলো, কিরে সাগর, তোকে তো আগে কোনোদিন এত তাড়াতাড়ি অফিসে আসতে দেখিনি। হঠাৎ আজ সকালে অফিসে আসলি যে? হঠাৎ আজ এত সকালে অফিসে আসলি যে? জরুরি কোনো কারণ আছে নাকি? আমার আবার জরুরি কোনো কারণ? আমার জীবন যায় যায় অবস্থা, আর তুই বলতেছিস জরুরি কারণ? না কি হয়েছে আমাদের খুলে বল, আমরাও একটু শুনি। না ভাই, তোদের শোনার দরকার নেই, তোরা তোদের কেবিনে যা।
আবার কখন জানি দাজ্জাল মেয়েটা চলে আসে। সাগরের কথা শুনে সাইফুলের আর বুঝতে বাকি রইল না সে কার কথা বলতেছে। সাইফুল চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সাগর দেখতে পেল অফিসের ভিতরে প্রবেশ করতেছে নুসরাত। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে চলে গেল রুনার কাছে। রুনার সাথে গল্প করতে লাগলো। এদিকে নুসরাত অফিসের ভিতরে প্রবেশ করে সাগরকে তার কেবিনে দেখতে না পেয়ে পিয়নকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চাচা, সাগর কোথায়? সে তো আজকে সবার আগে চলে এসেছে। সাগর সাগর তো তার কেবিনে আছে, একটু আগে তো আমি দেখে আসলাম। এত সকালে অফিসে এসেছি কেন এটাও জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো কিছু বললো না। ও আচ্ছা, আপনি বসেন, আমি নিজেই খুঁজে আসতেছি সাগরকে। এ বলে নুসরাত তার কেবিনে চলে গেল। ব্যাগটা রেখে চলে আসলো সাগরের কেবিনের সামনে। আশেপাশে তাকিয়ে দেখে সাগর কোনো কেবিনে নাই। হঠাৎ চোখ পড়ল রুনার কেবিনের দিকে। সাগর রুনার সাথে হাসি মুখে কথা বলতেছে। এটা দেখে নুসরাত চলে আসলো আবার কেবিনে। চেয়ারে বসে মনে মনে বলতে লাগলো, এর জন্য তো বলি আজকে তাড়াতাড়ি অফিসে এসে কেন দাঁড়া, তোকে কিছু না করলে তুই শোধরাবি না। এ বলে নুসরাত পিয়নকে ডাক দিল। কয়েক মিনিট পর পিয়ন চলে আসলো। চাচা, রুনার কেবিন থেকে সাগরকে ডেকে আনেন আর বলেন যে আমি ডাকতেছি, তাড়াতাড়ি আসার জন্য বলবেন। ঠিক আছে। পিয়ন চলে গেল রুনার কেবিনের সামনে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, সাগর তোমাকে ম্যাডাম ডাকতেছি, বলতেছি এক্ষুনি যাওয়ার জন্য। এই তো কাম হয়েছে। চাচা আপনি যান, আমি এখনই আসতেছি। এ বলে সাগর চলে গেল নুসরাতের কেবিনের সামনে। দরজায় দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কামিং ম্যাডাম? ইয়েস, কামিন। কি হয়েছে? এইসব অফিসে এসে কাজ না করে বসে বসে আড্ডা দেওয়া হচ্ছে? আপনাদেরকে প্রত্যেক মাসে মাসে টাকা দেওয়া হয় কেন? আড্ডা দেওয়ার জন্য? ম্যাডাম আড্ডা কই দিচ্ছিলাম, আমি তো প্রজেক্টের ব্যাপারে কথা বলছিলাম। আপনি না জেনে শুনে এভাবে কথা বলতে পারেন না। এভাবে কথা বললে আমি বড় স্যারের কাছে বিচার দিতে বাধ্য হব। এখন থেকে আমি এই অফিসের সিইও, বুঝতে পারছো? সো আমার আব্বুকে বলে কোনো লাভ হবে না। আমি যেটা বলি সেটা শুনতে হবে। আজ থেকে না শুনলে এই অফিস থেকে বের করে দিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। তো বের করে দেন, আমাকে মানা করছে কে? আমি তো চাই এই অফিস থেকে বের হয়ে যেতে। আপনার অত্যাচার ভালো লাগে না আমার। যতদিন আমি এই অফিসে আছি ততদিন আমার অত্যাচার সহ্য করতে হবে এবং এই অফিসে চাকরি করতে হবে। অন্য কোথাও চাকরি করতে পারবে না মিস্টার সাগর। আমাকে এসব শোনানোর জন্য ডেকেছে নাকি? যদি এসব শোনানোর জন্য ডেকে থাকেন তাহলে আমি গেলাম। অফিসে অনেক কাজ পড়ে আছে। এই বলে সাগর চলে গেল। এদিকে নুসরাত দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, বেশ কথা বলতে শিখে গেছো সাগর। তোমাকে কিছু করতেছি না, তুমি আমার বর বলে। তা না হলে এতক্ষণে তোমাকে এমন কিছু করতাম, কখনোই আমার মুখে মুখে কথা বলতে না। এই বলে নুসরাত কাজ করতে লাগলো। এদিকে সাগর তার কেবিনে বসে মনে মনে ভাবতেছে, যাক ভালোই হলো, একটু তো টাইট করতে পেরেছি, এটাই অনেক। প্রতিদিন এভাবে কিছু না কিছু করে নুসরাতকে শিক্ষা দিতে হবে, তাহলে সে ভালো হবে। সাগর কাজ শেষ করতে লাগলো। দুপুর 2টা সবাই খাবার খেতে যাবে। এমন সময় সাগরের কেবিনে প্রবেশ করলো রুনা আর বলতে লাগলো, সাগর খাবার খাবে নাকি? হ্যাঁ খাবো, চলো তোমার সাথে বসে খাবার খাবো। খাবারের স্বাদ অন্যরকম হবে। তুমি তো দেখতে পরীর মতো সুন্দর। হয়েছে, আর পাম দিতে হবে না, বিয়ে তো করে ফেলেছেন, এখন আর আমাকে পাম দিলে কোনো কিছুই হবে না। বিয়ে তো করেছি ওই ম্যাডামের ব্ল্যাকমেইলের কারণে, তা না হলে এতদিন আপনাকে কবে বিয়ে করে ফেলতাম। সাগর কথা বলতেছে। এমন সময় তাদের মাঝে নুসরাত এসে হাজির হলো আর বলতে লাগলো, কাকে কে বিয়ে করার কথা বলতেছে শুনি একটু। হঠাৎ নুসরাতের আগমনে সাগর কিছুটা ভয় পেয়ে গেল। রুনার দিকে তাকিয়ে ইশারা করে বলতে লাগলো। উপস্থিত সব পরিস্থিতি সামলাতে রুনাও বুঝে ফেল, তাই বলতে লাগলো, আসলে ম্যাডাম বাসা থেকে আমার বিয়ের কথা ঠিক করতেছে, এই জন্যই আর কি সাগর স্যারকে বললাম। কিন্তু আমি যে অন্য কথা শুনলাম। আপনি হয়তো ভুল শুনেছেন আর পুরোটা হয়তো শুনেন নাই, এই জন্যই বলতেছেন। সাগর স্যার চলেন খাবার খাবেন। তুমি একা চলে যাও সাগর, আজ থেকে আমার সাথে খাবার খাবে। রুনা কিছু না বলে চলে গেল। এদিকে নুসরাত সাগরের হাত ধরে টানতে টানতে তার কেবিনে নিয়ে চলে গেল আর বলতে লাগলো,
ওই রুনাকে বিয়ে করার অনেক ইচ্ছা, তাই না? আজকে তোর ইচ্ছা পূরণ করে দিব, দাঁড়া। এ বলে টেবিলের উপর থেকে খাবারের প্লেট থেকে একটা কাঁটা চামচ নিয়ে সাগরের হাতে ঢুকিয়ে দিল। সাগরের হাত থেকে রক্ত পড়তেছে অনবরত, কিন্তু সাগর কোনো কিছু বলতেছে না। কিরে, কেমন লাগে এখন? ওই মেয়েকে বিয়ে করার কথা বলছিস, তাই না? ঘরে এত সুন্দরী একটা বউ থাকতে তুই ওই মেয়েকে বিয়ে করবি? এখন কর। সাগর চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, কোনো কিছুই বলছে না। এদিকে নুসরাত ফুলরির দিকে তাকিয়ে দেখে রক্তে ভেসে গেছে। এটা দেখে নুসরাত তাতে করে তার ওড়নাটা সাগরের হাতে বেঁধে দিল আর সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, চলো হাসপাতালে যাই, তোমার হাত থেকে অনেক রক্ত বের হচ্ছে। আরে কোনো কিছুই হবে না, আপনি নিজ ইচ্ছা থেকে মেরেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি বসে খাবার খান, আমি ব্যান্ডেজ করে নিতে পারবো একা একা। এ বলে সাগর চলে গেল তার কেবিনে। হাত থেকে ওড়নাটা খুলে ফেলে ব্যান্ডেজ করে নিল। এদিকে নুসরাত তার কেবিনে বসে কান্না করতেছে আর মনে মনে বলতেছে, এটা আমি কি করলাম? রাগের বশে সাগরের হাতে এটা না, আমি মানতে পারছি না। এইসব বলতেছে আর কান্না করতেছে নুসরাত। সাগর কাজ শেষ করে রাতে বাসায় ফিরল। কলিং বেল দিতেই তার মা এসে দরজা খুলে দিল। সাগরের হাতে ব্যান্ডেজ দেখে বলতে লাগলো, কি রে সাগর, তোর হাতে ব্যান্ডেজ কেন? কি হয়েছে? তেমন কিছু হয় নাই, আমিও ওই রাস্তায় একটু পরে গিয়ে ছুলে গেছে। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়। আর নুসরাত কোথায়? তোর সাথে আসে নাই নাকি? উনি একটু পরে আসবে আম্মু, আমি বাহির থেকে খাবার খেয়ে এসেছি, এখনো কিছু খাবো না। আর আমি ঘুমাতে গেলাম, আমাকে যেতে কেউ না ডেকে বিরক্ত করে। আচ্ছা যা, আমি বলে দেবো নে সবাইকে। চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে চোপে শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত প্রায় 2টা। এমন সময় হঠাৎ সাগরের ঘুমটা ভেঙে গেল। পায়ের দিকে তাকাতে দেখতে পেল নুসরাত তার পা জড়িয়ে ধরে ঘুমিয়ে গেছে। এটা দেখে সাগর মনে মনে বলতে লাগলো, ওই মেয়েকে কি করব? এই মেয়ে তো আমার পিছু ছাড়তে এই মেয়েকে কি করব? এই মেয়ে তো আমার পিছু ছাড়তেছে না। বিয়ে করেছি তো কি হয়েছে? যখন তখন অত্যাচার করবে, তা মেনে নেওয়া যায় নাকি? এসব ভাবতেছে সাগর। এমন সময় নুসরাতের ঘুমটা ভেঙে গেল। এটা দেখে সাগর তাড়াতাড়ি করে আবার ঘুমের ভান ধরল। নুসরাত বসা থেকে উঠে সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি আর তোমাকে কখনোই বকাবকি করব না, কাল থেকে একদম ভালো হয়ে যাব। এই বলে নুসরাত চলে গেল খাটের উপর। বিছানায় শুয়ে পড়তেই নুসরাত ঘুমিয়ে গেল। এদিকে সাগর চোখ বন্ধ করে ভাবতেছে, তুমি যতই বাহানা করো না কেন, আমি আর তোমার এসব কথায় কানে দিব না, আর শুনবো না তোমার কথা। এই বলে সাগরও ঘুমিয়ে গেল। পরের দিন সকাল 7টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে সোফায়। এমন সময় তার আব্বু বলতে লাগলো, এই কিরে সাগর, আজকে অফিসে যাবি না নাকি? এখানে বসে আছিস যে? হ্যাঁ আব্বু, যাবো, এখনো সময় হয় না, আরো 15 মিনিট পর বের হব। ও আচ্ছা, ঠিক আছে। অফিস থেকে আসার সময় ওই ওষুধগুলো নিয়ে আসিস তো। আর নুসরাত মামনি কোথায়? সে এখনো নিচে নামলো না কেন? ওই তো আসতেছে, ফ্রেশ হয়ে এসেছে, তাই হয়তো দেরি হয়েছে। বলে সাগর সোফা থেকে উঠে তার রুমের দিকে হাঁটা দিল। নুসরাতকে না দেখার ভান করে সাগর চলে গেল রুমে। ড্রেস চেঞ্জ করে চলে আসলো নিচে। তার আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা দিল। এদিকে সাগরের আম্মু নুসরাতকে বলতে লাগলো, নুসরাত, সাগরের সাথে কি তোমার কিছু হয়েছে? তোমার সাথে সাগর কথা বললো না যে? না আম্মু, কোনো কিছু হয় নাই। অফিসে একটু কাজের চাপ বেশি তো, তাই সাগর আমাকে বলেছে যে সে কয়েকদিন তাড়াতাড়ি করে অফিসে চলে যাবে। আমিও বাধা দেই নাই। ও আচ্ছা, ঠিক আছে। এখন খাওয়া দাওয়া করে তুমি একটু রেস্ট নাও, এরপর না হয় অফিসে যাবে। নুসরাত মাথা নাড়ল। খাওয়া দাওয়া করে নুসরাত রেডি হয়ে চলে আসলো অফিসে। এদিকে সাগর প্রতিদিনের মতো রুনার সাথে বসে গল্প করতে লাগলো আর হাসাহাসি করতে লাগলো। এমন সময় রুনা তার হাত দুটো সাগরের হাতের উপর রাখলো। এটা দেখে নুসরাত তেলে বেগুনে জ্বলে উঠলো আর মনে মনে বলতে লাগলো, আসলে সাগর, তুই একটা বেহায়া, এর জন্যই তোকে মারি। দাঁড়া, একটু পর তোকে মজা দেখাচ্ছি। এই বলে নুসরাত চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর পিয়নকে উদ্দেশ্য করে নুসরাত বলতে লাগলো, পিয়ন চাচা, আপনি সাগরকে একটু ডেকে আনুন তো। বলবেন একটা ফাইল বুঝতেছে না, ওইটা বুঝিয়ে দিয়ে আসার জন্য। ঠিক আছে ম্যাডাম।
এ বলে পিয়ন চলে গেল সাগরের কেবিনে। গিয়ে দেখে সাগর একা একা বসে কাজ করতেছে। সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তাইতেছি সাগর, নুসরাত ম্যাডাম ডাকতেছে, বলছে এখন যাওয়ার জন্য। কি যেন একটা বলে বুঝতেছি না। ও আচ্ছা, আপনি যান চাচা, আমি আসতেছি একটু পর এই কাজটা শেষ করে। ঠিক আছে, আমি যাই তাহলে এখন। পিয়ন চলে গেল। এদিকে সাগর তার কাজ শেষ করে চলে গেল নুসরাতের কেবিনে। দরজার বাইরে দাঁড়িয়ে বলতে লাগলো, মে আই কাম ইন ম্যাডাম? ইয়েস, কামিন। সাগর নুসরাতের কেবিনের ভিতরে গিয়ে বসে পড়ল। চেয়ারে বেশ কিছুক্ষণ দুজন চুপচাপ থাকলো। হঠাৎ নুসরাত দাঁড়িয়ে সাগরের কাছে এসে বলতে লাগলো, এটি কি আপনি আপনার বাড়ি পেয়েছেন নাকি যখন তখন যার তার হাত ধরবেন? আমি আবার কখন কার হাত ধরলাম? আপনার হয়তো ভুল হচ্ছে ম্যাডাম, আমি কারো হাত ধরি নাই। আপনি রুনার হাত ধরেন নাই, তাই না? আমি তো স্পষ্ট দেখেছি আপনি রুনার হাত ধরেছেন। আর আপনি চাইলে আমি তার প্রমাণও দিতে পারি। সিসি ক্যামেরার ফুটেজ রেডি আছে। থাক, আর ফুটেজ দেখাতে হবে না। এখন কিসের জন্য আমাকে ডেকেছেন সেটা বলেন। আপনি নাকি কোন ফাইলের প্রজেক্ট বুঝতেছেন না? আমার কোনো ফাইলের সমস্যা নেই, আমার সমস্যা হচ্ছে তুমি। আমার কথা মতো না চললে আবার কিন্তু আমাকে খারাপ হতে হবে। আমি ভাবছিলাম ভালো হয়ে যাব, কিন্তু আর কিছু করব না তোমার সাথে। কিন্তু তুমি তো সেই আগের মতোই অফিসে মেয়েদের সাথে আড্ডা দেওয়া আর কথা বলা। অফিসে এসেছি কেন? নিশ্চয়ই কাজের জন্য। কাজ যেহেতু করব, কলিগদের সাথে নিশ্চয়ই কথা বলতে হবে। কথা না বললে কাজ করব কিভাবে? বলে এতটা ঘনিষ্ঠভাবে না বসে কিছুটা দূরত্ব রেখে বসলেই পারতেন। আপনি তো পারলে তাদের কোলে উঠে বসে থাকতেন। এটা একদম ঠিক বলেছেন। আমি চাইলেই তাদের কোলে উঠে বসে থাকতে পারি, কিন্তু থাকবো না। আচ্ছা, এখানে যেহেতু কাজ নেই, আমি আমার কেবিনে যাই। এই বলে সাগর যে উঠে চলে যেতে যাবে, এমন সময় নুসরাত তার এক হাত সাগরের হাতে ধরে টান মেরে কাছে নিয়ে এসে সাগরের ঠোঁটে তার ঠোঁট এক করে দিল। এটা দেখে সাগর তার চোখ দুইটা বড় বড় করে তাকিয়ে রইল নুসরাতের দিকে। বেশ কিছুক্ষণ পর নুসরাত সাগরের ঠোঁট ছেড়ে দিয়ে তার চেয়ারে বসে পড়ল আর বলতে লাগলো, এখন যেতে পারেন, এখন আর কোনো কাজ নেই। আরেকটা কথা, যেটা বলেছি এটা যেন মনে থাকে। তা না হলে কালকে আপনার ঠোঁট আর আপনার ওই দুইটা জিনিস 75 লাখ করে বিক্রি করে দেব। আপনি মনে হয় কোনো মেয়ে না। আপনি এসব বলতে পারেন কিভাবে? ছি। এই বলে সাগর চলে গেল তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর সাগর তার সকল কাজ শেষ করে ফাইলগুলো নিয়ে আবার চলে আসলো নুসরাতের কেবিনে। ফাইলগুলো টেবিলের উপর রেখে বলতে লাগলো, ম্যাডাম, আমার কাজ শেষ, আমি এখন বাসায় চলে যাইতেছি। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে ফোন দিয়েন, চলে আসবো। ফোন দিতে পারবো না, আর আপনার এখন বাসায় যেতে হবে না। আমার সামনে বসে থাকেন। আমি আপনার সামনে বসে থাকবো কেন? আমি বাসায় যাব, যেহেতু আমার কাজ শেষ, আমার এখন ছুটি। এই বলে সাগর চলে আসলো বাইরে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করতে দেখতে পেল সীমা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই পাশ থেকে সীমা বলতে লাগলো, সাগর, তুই কোথায় যাচ্ছিস রে এখন? এই তো আমি অফিস থেকে মাত্র বের হয়েছি। কেন, কি হয়েছে? আর তোর গলার স্বর এমন লাগতেছে কেন? মনে হয় তুই কান্না করছিস। আমার সাথে এখন দেখা করতে পারবি? দেখা করলে আমি তোকে সবকিছু খুলে বলতে পারতাম। আচ্ছা, তুই এক কাজ কর, রিমঝিম রেস্টুরেন্টে চলে আয়, আমি ওইখানে আসতেছি। ঠিক আছে, আয় তাহলে। সাগর ফোনটা কেটে দিয়ে রিমঝিম রেস্টুরেন্টের দিকে হাঁটা দিল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে গেল রিমঝিম রেস্টুরেন্টে। গিয়ে দেখে সীমা বসে আছে। সামনে চেয়ারে বসতেই সীমা সাগরের হাত ধরে বলতে লাগলো, সাগর, রাব্বি আমার সাথে বেইমানি করেছে। প্লিজ তুই একটু রাব্বির পরিবারের সাথে কথা বলে আমাদের বিয়েটা করিয়ে দে না। না হলে আমি আত্মহত্যা করব। আমার পেটে রাব্বির সন্তান। মানে কি যাতা বলতেছিস তুই? তোর পেটে রাব্বির সন্তান মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলতো। আসলে 6 মাস আগে রাব্বি আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আমি বলেছিলাম রাব্বিকে যে আমি এখন এসব করতে পারবো না, কিন্তু রাব্বি ব্ল্যাকমেল করে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে। বলেছে যে শারীরিক সম্পর্ক না করলে আমাকে সে বিয়ে করবে না এবং রিলেশন এখানেই ভেঙে দেবে। আমি না থাকতে পেরে রাব্বির সাথে শারীরিক সম্পর্ক করি। এখন আমার পেটে রাব্বির সন্তান, তাও আবার 5 মাস হয়ে গেছে। রাব্বিকে এসব বলার পর রাব্বি আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এখন আমি কি করবো সাগর? তুই না জেনে বুঝে এসব করতে গেলি কেন? অন্তত একবার আমাকে জানাতে পারতি।
সরি রে সাগর, তখন আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না, তাই আর কি এমনটা হয়ে গেছে। সাগর সীমার সাথে কথা বলতেছে, এদিকে নুসরাত বসে আছে তার কেবিনে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার চাচাতো বোন শিউলি ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে শিউলি বলতে লাগলো, আপু, সাগর ভাইয়া কি অফিসে আছে? না, সে তো অনেক আগেই বের হয়ে গেছে, বলছে বাসায় যাবে। কেন, তুই হঠাৎ সাগরকে খুঁজে বেড়াচ্ছিস? আসলে আপু, আমার কথা হয়তো তুমি বিশ্বাস করবে না। দেখো, তোমাকে 2টা পিক পাঠিয়েছি। এখন আমি রিমঝিম রেস্টুরেন্টে আছি। পিকটা দেখে তুমি না হয় চলে আসো। আচ্ছা, আমি পিক দেখতেছি। এই বলে নুসরাত ফোনটা কেটে দিয়ে হাসি মুখে যে হোয়াটসঅ্যাপে প্রবেশ করেছে। এমন সময় তার চোখে ভেসে উঠল 2টা পিক। নিমিষে নুসরাতের মনটা ভেঙে গেল। পিক 2টা ছিল রেস্টুরেন্টে যখন সীমা সাগরের হাত ধরে কথাগুলো বলছিল। এটা দেখে নুসরাত তাড়াতাড়ি করে চলে গেল রিমঝিম রেস্টুরেন্টে। গিয়ে দেখে এখনো সাগর আর সীমা কথা বলতেছে। নুসরাত চলে গেল তাদের সামনে। নুসরাতকে এখানে দেখে সাগর বলতে লাগলো, কি ব্যাপার, তুমি এখানে? আমি এখানে না আসলে তোর আসল রূপটা তো দেখতে পারতাম না। ঘরে বউ রেখে বাইরে অন্য মেয়ের সাথে রং তামাশা করতেছিস। আপু আসলে সীমা কিছু বলতে যাবে, এমন সময় নুসরাত যেই সীমার গালে চার মারতে যাবে, এমন সময় সাগর নুসরাতের হাত ধরে ফেলে আর বলতে লাগলো, কি হয়েছে? তুমি সীমাকে মারতেছো কেন? তোর মতো থার্ড ক্লাস ছেলেকে আমি বিয়ে করেছি ভাবতেই ঘেন্না লাগছে। ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু তুই তো আসলেই থাক। আর কিছু বললাম না, তোর সাথে বাড়িতে বোঝাপড়া করব। এখন চল। তুমি বাসায় যাও, আমার কাজ আছে, আমি আরো পরে যাব। আচ্ছা থাক, তুই এখানে, আমি গেলাম। এ বলে নুসরাত চলে গেল বাসায়। কিন্তু সাগরদের বাসায় গেল না, তাদের নিজেদের বাসায় চলে গেল। কলিং বেল দিতে নুসরাতের আম্মু এসে দরজা খুলে দিল। নুসরাতকে দেখে বলতে লাগলো, কিরে নুসরাত, তুই হঠাৎ এই সময় এখানে কি করিস? আম্মু, আব্বু কোথায়? আব্বুকে ডাক দাও, ওনার সাথে আমার কথা আছে। কি হয়েছে আমাকে বলবি তো? আব্বুকে ডাক দাও, আব্বু আসলে ওনার সামনে বলবো, এরপর শুনতে পারবে। নুসরাতের আম্মু চলে গেল উপরে। নুসরাতের আব্বুকে ডেকে নিয়ে চলে আসলো নিচে। সবাই বসে আছে সবাই। এমন সময় নুসরাতের আব্বু বলতে লাগলো, কিরে নুসরাত, কি হয়েছে? তুই এভাবে রেগে আছিস কেন? সাগর কি কিছু বলেছে? আব্বু, সাগর হচ্ছে খুবই বাজে ছেলে। সে আমাকে বিয়ে করে অন্য মেয়েদের সাথে নষ্টি ফষ্টি করে। আমি সাগরকে ডিভোর্স দিতে চাই। নুসরাত, তোর হয়তো ভুল হচ্ছে কোথাও। সাগর এরকম ছেলে না। সাইফুল তার বন্ধু, আমি সাইফুলকে ভালোভাবে জিজ্ঞাসা করছি এবং তার আরো অনেক বন্ধু আমার অফিসে কাজ করে, তাদেরকেও জিজ্ঞাসা করছি। সবাই বলেছে তুই হঠাৎ এসব বলতেছিস কেন? আমি যেটা বলেছি সেটা করো তুমি। আমি সাগরের সাথে সংসার করব না, আমি সাগরকে ডিভোর্স দিব। দেখ, মাত্র বিয়ে করছিস, 2 দিন হয়েছে। এখন ডিভোর্স দিতে চাইলে ডিভোর্স হবে না, কম করে হলেও 6 মাস সময় লাগবে। আমি এই 6 মাস সাগরের সাথে কোনোভাবেই কাটাতে পারবো না। আমি ওই থার্ড ক্লাস ছেলের সাথে কোনো কথা বলতে চাই না। আমি আমার সকল কিছু নিয়ে এই বাড়িতে চলে আসতেছি। এ বলে নুসরাত বসা থেকে বের হয়ে গাড়িটা নিয়ে চলে গেল সাগরদের বাসায়। এদিকে নুসরাতের আব্বু ফোন দিল সাগরকে। একবার রিং হতে সাগর রিসিভ করে সালাম দিল। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সাগর, তোমার সাথে নুসরাতের কি হয়েছে? সে তোমাকে ডিভোর্স দিতে চাইছে কেন? 2 দিন হয়েছে বিয়ে করেছো। আসলে স্যার, আমার পুরো কথাগুলো মনোযোগ সহকারে শুনেন কি হয়েছে। এরপর যদি বলেন আমি খারাপ, তাহলে আমার সাথে আপনার মেয়ে ডিভোর্স করিয়ে নিতে পারেন। সাগর সবকিছু খুলে বলল এবং সীমার সাথে ও কথা বলিয়ে দিল। নুসরাতের আব্বু সকল কিছু বোঝার পর বলতে লাগলো, এখন আমার এই পাগল মেয়েকে কিভাবে বোঝাই? সে তো তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সে তোমাদের বাড়ি থেকে আমাদের বাসায় চলে আসতেছে। আচ্ছা, ওনার মতো উনি থাকুক, আমি এটা সমাধান করে এরপর আপনার মেয়েকে নিয়ে আসব। ঠিক আছে, এখন তাহলে রাখি, তুমি তোমার কাজ শেষ করো। সাগর ফোনটা কেটে দিতে সীমা বলতে লাগলো, আমার জন্য তোদের সংসার ভেঙে যাচ্ছে। সরি রে সাগর। আরে না, ওনার সাথে আমার প্রথম দিন থেকে ভালো টিকছে না। উনি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। চলো রাব্বিদের বাসায়। এ বলে সাগর সীমাকে নিয়ে চলে গেল রাব্বিদের বাসায়।
কলিং বেল দিতে রাব্বির আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, আরে সাগর বাবা, কেমন আছো? অনেকদিন পর বাসায় আসলে, আমাদের ভিতরে আসো। সাগর বাসার ভিতরে প্রবেশ করতে করতে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ ভালো আছি আন্টি, আপনারা কেমন আছেন? আর রাব্বি কোথায়? আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। রাব্বি তো অফিসে, একটু পর বাসায় চলে আসবে। কেন, কি হয়েছে? আসলে আন্টি, আমার কথা আপনি বিশ্বাস করেন আমি জানি, আজকের কথাটা আপনি হয়তো বিশ্বাস নাও করতে পারেন। সাগর বাবা, আমি তোমাকে খুব ভালো করেই চিনি। আমি জানি তুমি কখনোই মিথ্যে কথা বলো না। কি হয়েছে বলো আমাকে। রাব্বি কি কাউকে কিছু করেছে? আসলে আন্টি, এটা হচ্ছে সীমা রাব্বির গার্লফ্রেন্ড। তারা নাকি 6 মাস আগে শারীরিক সম্পর্ক করেছে। এক কথায় বলতে গেলে একটু জোর করে রাব্বি শারীরিক সম্পর্ক করেছে। এখন সীমার পেটে রাব্বি অনাগত সন্তান। এই কথাটা সীমার আব্বু আম্মু জানলে আপনি বুঝতে পারছেন কি হতে পারে। এবং আশেপাশের লোকজন যদি জানাজানি হয়ে যায়, তাহলে সীমার আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। এখন আপনি সমাধান দেন, কি করা যায়? যেহেতু আমার ছেলে অপরাধ করেই ফেলেছে, আমি সীমার সাথেই রাব্বির বিয়ে দেব। মা, তুমি চিন্তা করো না। রাব্বি আসুক, রাব্বি আসলে রাব্বিকে সাথে নিয়ে তোমাদের বাসায় যাব। আজকে রাতেই তোমাদের বিয়ে দেব। রাব্বির আম্মুর মুখে এ কথা শুনে সীমা রাব্বির আম্মুর পা জড়িয়ে ধরল। সীমাকে উঠিয়ে জড়িয়ে ধরল রাব্বির আম্মু। সাগর, তোকে অনেক ধন্যবাদ রে। তুই আমাদের জন্য সব সময় যা করিস কখনোই ভোলার মতো না। কিন্তু আজকে তোর সংসার ভেঙে যাচ্ছে, আমরা কিছুই করতে পারছি না। আরে ছাড়ো তো এসব কথা। যে থাকার সে এমনিতেই থেকে যায়, আর যে চলে যাওয়ার সে হাজারো কারণ খুঁজে চলে যায়। আচ্ছা আন্টি, এখন তাহলে আমি আমার বাসায় চলে যাই, রাত তো অনেক হয়েছে। খাওয়া দাওয়া করে যাও। না আন্টি, আজকে খাবো না। রাব্বির বিয়েটা করিয়ে দেন, কালকে না হয় এসে খেয়ে যাব। ঠিক আছে। সাগর চলে আসলো বাইরে। একটা রিকশায় উঠে তার বাসার দিকে যেতে লাগলো। এদিকে নুসরাত সাগরদের বাসায় এসে তার ব্যাগপত্র গুছিয়ে যে চলে যাইতেছে, এমন সময় সাগরে এমন বলতে লাগলো, কি ব্যাপার নুসরাত, তুমি কোথায় যাইতেছো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে? আমি আমাদের বাসায় চলে যাইতেছি। আমি আপনার ছেলের সাথে ঘর সংসার করতে পারবো না। আপনার ছেলে খুবই বাজে একটা লোক। মুখ সামলে কথা বলো নুসরাত। আমার ছেলে এমন কি করেছে যে তুমি আমার ছেলেকে বাজে বলতেছো? এই দেখেন আপনার ছেলে কি করেছে। আমাকে বিয়ে করে অন্য মেয়ের সাথে নষ্টি ফুষ্টি করতেছে রেস্টুরেন্টে গিয়ে। বাইরে যেহেতু মেয়েদের সাথে নষ্টি ফুষ্টি করে, তাহলে আমাকে রেখে কি লাভ? এ বলে নুসরাত চলে আসলো বাহিরে। তাদের গাড়িটা নিয়ে চলে গেল তাদের পাশে। এদিকে সাগর বাসে আসতে তার আম্মু বলতে লাগলো, সাগর, আমি কি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি এতদিন? তুই কিভাবে পারলি এটা করতে? আম্মু, তুমিও আমাকে ভুল বুঝলে। আচ্ছা, সঠিক সময় আসুক, সব নিজে থেকে জেনে যাবে। আমি রুমে গেলাম। এ বলে সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল। কখন যে ঘুমিয়ে গেছে খেয়াল নেই। রাত প্রায় 3টা। এমন সময় সাগরের ঘুমটা ভেঙে গেল। উঠে দেখে রুমে লাইট জ্বালানো আর টেবিলের উপর খাবার রাখা। সাগর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে সাগর বেলকনিতে এসে পকেট থেকে একটা সিগারেট বের করে খেতে লাগলো। সাগর আগে থেকে সিগারেট খেত মাঝে মধ্যে। আকাশের দিকে তাকিয়ে সিগারেট খাচ্ছে সাগর। বেশ কয়েকটা সিগারেট খাওয়ার পর চলে আসলো রুমে। বিছানায় এসে বসতেই ফজরের আজান পড়ল। অজু করে নামাজ আদায় করে ফেল সাগর। 7টা বাজতে সাগর চলে আসলো নিচে। এসে দেখে তার আম্মু খাবার রান্না করতেছে। সাগরকে দেখে সাগরের আম্মু বলতে লাগলো, খাবার টেবিলে বস, খাবার দিতেছি। সাগর খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলো অফিসে। কাজ করতে লাগলো। এদিকে নুসরাত অফিসে এসে দেখে সাগর কাজ করতেছে। নুসরাত কিছুই বলল না। এদিকে সাগর হালকা কাজ করে চলে আসলো বাইরে। দোকান থেকে সিগারেট নিয়ে খেতে লাগলো। এদিকে নুসরাত সাগরকে দেখতে না পেয়ে চলে আসলো সাইফুলের কেবিনের সামনে আর বলতে লাগলো, সাইফুল, সাগর কোথায়?
ম্যাডাম, সাগর তো একটু বাইরে গেছে, বলছে 5 মিনিটের ভিতরে চলে আসবে। কেন কোনো দরকার? দরকার থাকলে আমাকে বলতে পারেন, সাগর আসলে আমি বলে দিব। সাগরের কেবিনে কালো একটা ফাইল রেখে গেছে, বলবেন ওইটার সমাধান করে দিতে, কিছু জায়গায় ভুল আছে। আরেকটা কথা, সাগরের কি কোনো মেয়ে ফ্রেন্ড আছে? ঠিক আছে ম্যাম, বলবো নে। সাগরের মেয়ে ফ্রেন্ড তো কয়েকজন আছে, কেন কি হয়েছে? এই বলে নুসরাত চলে গেল তার কেবিনে। এদিকে সাগর সিগারেট খেয়ে চলে আসলো তার কেবিনে, আর আসতেই সাইফুল বলতে লাগলো, সাগর, তোর কেবিনে ম্যাডাম একটা ফাইল রেখে গেছে, কালো কালারের, বলছে এইটাকে সমাধান করে দিতে। ঠিক আছে, সমাধান করে তোকে দিয়ে দিব, তুই না হয় ম্যাডামকে দিয়ে দিস। সাগর কাজ করতে লাগলো। সন্ধ্যা 7টা অবধি কাজ করে সবার বাসায় চলে আসলো। সাগর তার রুমে বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নুসরাতের চাচাতো বোন শিউলি বলে উঠল, ভাইয়া কেমন আছেন? আমি নুসরাত আপুর চাচাতো বোন। আপুর সাথে তো আপনার অনেক ঝামেলা। আপুকে না হয় ডিভোর্স দিয়ে দেন। ডিভোর্স দিয়ে দিলে পরে আমি না হয় আপনাকে বিয়ে করে নেব। শাট আপ শিউলি, মুখ সামলে কথা বলো। আমাদের কিছুই হয় নাই, আমরা ঠিক আছি। আমাদের যখন ডিভোর্স হবে তখন না হয় তুমি আইসো। এই বলে সাগর ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে কয়েকটা সিগারেট খেয়ে ঘুমিয়ে গেল। এভাবেই কেটে গেল 1টি মাস। এই 1 মাসে সাগর নুসরাত দুজনের কোনো কথা হয় নাই। রাত 9টা, নুসরাত বসে আছে রেস্টুরেন্টে। এমন সময় রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করলো রাব্বি আর সীমা। তাদের দুজনকে হাতে হাত রেখে ভিতরে আসতে দেখে নুসরাত মনে মনে বলতে লাগলো যে, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, এই মেয়েকে ওই দিন দেখলাম সাগরের সাথে, এখন ওই মেয়েটা এই ছেলের সাথে এখানে কি করছে? যাই গিয়ে জিজ্ঞেস করি। এই বাবা সেই কাজ। নুসরাত তার টেবিল থেকে উঠে চলে গেল সীমার টেবিলের সামনে। সীমা নুসরাতকে দেখে বলতে লাগলো, আপু কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তার আগে তুমি এটা বলো, ওই দিন সাগরের সাথে তোমাকে দেখলাম আর আজকে এই ছেলেটার সাথে। রাব্বি, তোমাকে বলেছিলাম না ভাবির কথা? এটি সাগরের বউ। সাগরের সাথে কোনো যোগাযোগ নেই 1 মাস ধরে। তুমি একটু বলে দাও কি হয়েছে। নুসরাত চেয়ার টেনে বসে পড়লো। রাব্বি বলা শুরু করলো, ভাবি, আপনি এখানে বসেন, আমি আপনাকে সব কিছু খুলে বলতেছি কি কি হয়েছে। ভাবি, সীমা হচ্ছে আমার বউ। আমরা প্রায় 6 মাস আগে শারীরিক সম্পর্ক করেছিলাম। এরপর সীমার সাথে আমাদের রিলেশন ভালোই চলছিল, কিন্তু হঠাৎ সীমা আমাকে বলে তার পেটে নাকি আমার অনাগত সন্তান। এটা শুনে আমি সীমার সাথে রাগ করে যোগাযোগ বন্ধ করে দেই। পরে সীমা সাগরের সাথে যোগাযোগ করে। ওই দিন সাগরের সাথে ওইসব নিয়ে কথা বলেছিল। আপনি সাগরকে ভুল বুঝেছেন। সাগর খুব ভালো একটা ছেলে, আমাদের সম্পর্ক জোড়া লাগানোর জন্য অনেক কিছু করেছে। সব কিছুর পেছনে সাগরের হাত। আপনি তাকে ছেড়ে দিয়েন না। সাগরের মুখের দিকে একবার তাকিয়ে দেখেন, এই 1 মাসে সাগর অনেকটা শুকিয়ে গিয়েছে। রাব্বি সব কথা শুনে নুসরাতকে কি বলবে বুঝে উঠতে পারছিল না। বেশ কিছুক্ষণ চুপ থেকে নুসরাত চলে গেল তাদের বাসায়। কলিং বেল দিতেই নুসরাতের আম্মু এসে দরজা খুলে দিল। ভিতরে প্রবেশ করতে নুসরাত দেখতে পেল তার আব্বু বসে আছে সোফায়। তার আব্বুকে দেখে বলতে লাগলো, আবু, সাগরকে আমাদের বাসায় আনতে পারবে? আসলে আমার ভুল হয়েছে, আমি সাগরকে অযথা সন্দেহ করেছি। সাগর সত্যি খুব ভালো ছেলে। কেন সাগরকে তুই ডিভোর্স দিবি না নাকি? আমি তো উকিলদের সাথে কথা বলেছি, 2 দিন পর ডিভোর্স লেটার চলে আসবে। না, আমি ডিভোর্স দিব না। আমি সাগরের সাথে ঘর সংসার করতে চাই। প্লিজ আবু, সাগরকে ফোন দিয়ে আমাদের বাসায় নিয়ে আসো। আমি সাগরের পা জড়িয়ে ধরে মাফ চাইবো। এখন বুঝতে পারছিস তো সবকিছু? সব জেনে শুনে কাজ করতে হয়, হুট করে একটা করে ফেললে হয় না। আমি সাগরকে গত 4 বছর ধরে দেখে আসতেছি। সাগর খুবই ভালো ছেলে, তাই ওর সাথে বিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আমি সাগরকে ফোন দিতেছি, দেখি আসে নাকি। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে। নুসরাত চলে গেল রুমে। এদিকে নুসরাতের আব্বু ফোন দিল সাগরকে। বেশ কয়েকবার রিং হতে সাগর ফোনটা রিসিভ করলো ঘুমু ঘুমু চোখে। আসসালামু আলাইকুম, কে বলতেছেন? ওয়ালাইকুম আসসালাম সাগর, আমি নুসরাতের আব্বু বলছিলাম। ঘুমাচ্ছ নাকি এখন? অফিস থেকে ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিলাম তো কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই। হঠাৎ এই সময় ফোন দিয়েছেন,
কিছু বলবেন? আমাদের বাসায় আসো তো, একটু তোমার সাথে কথা আছে। এত রাত্রে আপনাদের বাসায় যাব? আচ্ছা, আসতেছি আমি। সাগর ফোনটা কেটে দিয়ে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। তার আম্মুর কাছ থেকে বিদায় নিয়ে বাইরে চলে আসলো। গ্যারেজ থেকে বাইকটা বের করে নুসরাতদের বাড়ির দিকে রওনা দিল। বেশ কিছুক্ষণ পর চলে আসলো তাদের বাসায়। কলিং বেল দিতে নুসরাতের আম্মু এসে দরজা খুলে দিল। সোফায় বসে আছে তার শ্বশুরের সাথে। এমন সময় তার শ্বশুর বলতে লাগলো, সাগর, তুমি নুসরাতের রুমে যাও, নুসরাত তোমার সাথে কি যেন বলবে। ওনাকে এখানে ডাকেন। ওনার সাথে তো আবার আমার ঝামেলা। আমি চাই না আলাদাভাবে কথা বলতে। তুমি রুমে যাও, কিছু হবে না। সাগর চলে গেল নুসরাতের রুমে। গিয়ে দেখে নুসরাত বিছানায় বসে আছে। সাগরকে দেখে নুসরাত দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো, ভেতরে আসেন না, দরজাটা লাগিয়ে দেন। দরজা লাগাবো কেন? যেটা বলেছি এটা করেন, দরজা লাগিয়ে কাছে আসো। সাগর দরজা লাগিয়ে চলে গেল নুসরাতের সামনে। নুসরাত সাগরের পা জড়িয়ে ধরল আর বলতে লাগলো, প্লিজ সাগর, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ভুল বুঝেছি। আসলে ওই দিন শিউলি আমাকে ফোন দিয়ে বলেছিল এইসব, তাই আর কি আমি থাকতে না পেরে ওইখানে চলে যাই আর গিয়ে এসব করি। দেখেছেন, ভালো হয়েছে। এখন ডিভোর্স পেপার এসেছে নাকি বলেন, আমি সাইন করে চলে যাচ্ছি। সাগরের মুখে এমন কথা শুনে নুসরাত নিচ থেকে উঠে দাঁড়িয়ে সাগরের কোলে ঠাস করে চড় মারল আর বলতে লাগলো, অনেক সাহস হয়ে গেছে তাই না আমাকে ডিভোর্স দেওয়া? দাঁড়া, তোর ডিভোর্স দেওয়া বের করছি। এই বলে নুসরাত সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আস্তে আস্তে সাগরের উপর উঠে গেল। এটা দেখে সাগর যে নুসরাতকে তার উপর থেকে নামিয়ে দিতে যাবে, এমন সময় নুসরাত তার ঠোঁট জোড়া সাগরের ঠোঁটের সাথে মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ রেসপন্স করলো না সাগর। বেশ কিছুক্ষণ রেসপন্স করলো না। সাগরের রেসপন্স না পেয়ে নুসরাত সাগরের ঠোঁট জুড়ে সাগর বেশ কিছুক্ষণ রেসপন্স করলো না। সাগরের রেসপন্স না পেয়ে নুসরাত সাগরের ঠোঁটে জোরে কামড় বসিয়ে দিল। সাগর ব্যথায় উফ করে উঠে রেসপন্স করতে লাগলো। বেশ কিছুক্ষণ এভাবে থাকা পর নুসরাত সাগরকে ছেড়ে দিয়ে সাগরের টি শার্ট খুলতে লাগলো। এটা দেখে সাগর বলতে লাগলো, কি করতেছেন আপনি এসব? আমার টি শার্ট খুলতেছেন কেন? টি শার্ট খুলতেছি কারণ এখন তোকে আদর করব। আমার উপরে খুব অভিমান করে আছিস তাই না? আর মুখের এই অবস্থা করেছিস কেন? তোর মুখ থেকে সিগারেটের গন্ধ বের হয়। সিগারেট খাস নাকি তুই? হ্যাঁ, সিগারেট খাই, তাতে কি হয়েছে? আপনি যখন ডিভোর্স দিয়ে দিবেন তখন আপনার চাচাতো বোন শিউলিকে বিয়ে করব। সে তো এক পায়ে খাড়া বিয়ে করার জন্য। বিয়ে করবি তাই না? তোর বিয়ে করার শখ মিটিয়ে দেব। আর ওই শিউলিকে তো আমি দেখে নিব। তোকে পাওয়ার জন্য আমার সাথে এইসব নাটক করেছে, তাই তো দেখিস কি করি আমি তাকে। এ বলে নুসরাত একটানে সাগরের শার্টের সকল বোতাম ছিঁড়ে ফেল। এটা দেখে সাগর অবাক হয়ে বলতে লাগলো, বাহ, তোমার শরীর তো অনেক শক্তি আছে। আজকে শক্তিগুলো আমাকে দিতে চাও নাকি? হ্যাঁ, আজকে দেখব তুমি আমার শরীর থেকে কতটুকু শক্তি নিতে পারো। শক্তি তো নিব, তার আগে খাওয়া দাওয়া করতে হবে তো। বাসা থেকে খেয়ে আসি নাই। আগে বলবে না বাসা থেকে খেয়ে আসো নাই? আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি নিচ থেকে খাবার নিয়ে আসি তোমার জন্য। এ বলে নুসরাত চলে গেল নিচে। সাগরের জন্য খাবার নিয়ে চলে আসলো উপরে। সাগর খাওয়া দাওয়া করে বিছানায় বসে আছে। এমন সময় নুসরাত আসলো আর বলতে লাগলো, এখন কি এনার্জিগুলো নিতে পারবেন নাকি আর একটু পর নিবেন? এখনই এনার্জিগুলো নিব। এ বলে সাগর নুসরাতকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। বেশ কিছুক্ষণ পর নুসরাতের জামাটা খুলে ফেলে দিল নিচে। আস্তে আস্তে করে নুসরাতের দুইটা ডাবের পুরো হাত রাখলো আর বলতে লাগলো, এই দুইটা এত ছোট কেন? ছোট তো কি হয়েছে, এখন না হয় টিপে টিপে বড় করে দিবে, তাহলে তো বড় হয়ে যাবে। তা তো টিপবো। এ বলে সাগর নুসরাতের দুইটা পেয়ারা টিপতে লাগলো। প্লিজ। বেশ কিছুক্ষণ টেপার পর নুসরাত বলতে লাগলো, শুধু কি টিপেই যাবে নাকি অন্য কিছুও করবে? এত তাড়াহুড়ো করতেছো কেন? সারা রাত তো বাকি আছে। আগে এই দুইটা একটু ব্যথা করে নেই, এরপর আস্তে আস্তে নিচের দিকে যাব। বলে সাগর আরো কিছুক্ষণ টিপতে লাগলো। বেশ কিছুক্ষণ টিপার পর সাগর দুইটা আপেল ছেড়ে দিয়ে আস্তে আস্তে চুমু দিতে লাগলো নুসরাতের সকল জায়গায়। বেশ কিছুক্ষণ চুমু দেওয়ার পর নুসরাত বলতে লাগলো, প্লিজ এখন আমাকে হেল্প করো, আমি আর পারতেছি না। সাগর তার কাজ করতে শুরু করলো। বেশ কিছুক্ষণ আস্তে আস্তে আদর করার পর নুসরাত বলতে লাগলো,
কি এমন বাচ্চাদের মতো আদর করতেছো? জোরে জোরে আদর করো সাগর। নুসরাতের মুখে এমন কথা শুনে সাগর জোরে জোরে আদর করতে লাগলো। এদিকে নুসরাত ব্যথায় আহ উফ শব্দ করতে লাগলো। প্লিজ এখন আস্তে করো, ব্যথা পাচ্ছে অনেক। ওই সময় তো আস্তে আস্তে করছিলাম, তুমি তো বলছো জোরে করার জন্য। এখন জোরে করব, দেখি কতটুকু সামলাতে পারো। এখনো পুরোটা যায় নাই, অর্ধেকটা গিয়েছে। পুরোটা নিয়ে দেখো, এরপর না হয় ছেড়ে দেব তোমাকে। প্লিজ আমি আর পারছি না নিতে, ছেড়ে দাও আমাকে। আর 10 মিনিট অপেক্ষা করো, মাত্র তো 2 ঘন্টা আদর করেছি, আর 10 মিনিট পর ছেড়ে দিব। বলে সাগর আরো 10 মিনিট আদর করে নুসরাতকে ছেড়ে দিয়ে নুসরাতের বুকের উপর শুয়ে পড়ল। এদিকে নুসরাত তার কোমর নাড়তে পারছে না ব্যথায়। বেশ কিছুক্ষণ পর নুসরাত কিছুটা স্বাভাবিক হয়ে বলতে লাগলো, আদর করে মন ভরেছে তো নাকি? আরো তো করতে মন চাইছিল, তোমার কোমর ব্যথা হয়ে গেছে বুঝতে পারছি, এজন্য ছেড়ে দিয়েছি। আবার না হয় কালকে আদর করব। ঠিক আছে, তুমি খুশি হয়েছো তো? আর আমাকে মাফ করে দাও তোমাকে ভুল বোঝার জন্য। হ্যাঁ, মাফ করে দিয়েছি। আর তোমার উপর আমার কোনো অভিমান নেই, তুমি নিজ থেকে চলে এসেছো। আমি তোমাকে ওই দিন বোঝাতে চাইছিলাম, কিন্তু তুমি বোঝো নাই, শুধু আজাইরা কথা বলেছো। আচ্ছা যাই হোক, এখন ঘুমাও, রাত হয়েছে অনেক। এ বলে দুজন ঘুমিয়ে গেল। সকাল 10টা। নুসরাতের আম্মুর ডাকে ঘুম ভাঙলো দুজনের। দুজন উঠে ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে। এমন সময় নুসরাতের আব্বু বলতে লাগলো, কিরে উকিল ডাকতাম নাকি? আমাকে ফোন দিয়েছিল, তোর কাগজ নাকি রেডি আছে? আব্বু আমি সাগরকে ছাড়া থাকতে পারবো না, সম্পর্কের মাঝে ভুল বোঝাবুঝি হবেই। তুমি তো বলেছো যে তোমাদেরও এরকম হয়েছিল, এখনো আমারও হয়েছে, তো তোমরা এমন করতেছো কেন? দেখলাম আর কি, তুই কতটুকু ভালোবাসিস সাগরকে। চারজন কথা বলতে লাগলো। এমন সময় কলিং বেল বেজে উঠল। নুসরাত গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার শ্বশুর শাশুড়ি এসেছে। তাদেরকে সালাম করে ভেতর নিয়ে আসলো। সবাই সোফায় বসে আছে। এমন সময় সাগরের আব্বু বলতে লাগলো, মা, এখন তোমাদের সব কিছু ঠিক আছে তো? আমার ছেলে আর কোনো ভুল করে নাই তো? আব্বু আপনার ছেলে ভুল করে নাই, ভুল করেছিলাম আমি। কিছু না জেনে বুঝে আপনার ছেলেকে ভুল বুঝেছি, এই জন্য আমি মাফ চাইতেছি, আমাকে মাফ করে দেন আপনারা। সবাই আড্ডা দিতে লাগলো। আজকে সাগর আর নুসরাত অফিসে গেল না। রাতে খাওয়া দাওয়া করে নুসরাত সাগরের সাথে চলে গেল সাগরদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে সবাই। এমন সময় সাগর বলতে লাগলো, আব্বু আম্মু আমি রুমে যাই, রাত তো 9টা বেজে গেছে, কাল থেকে আবার অফিসে যাইতে হবে। হ্যাঁ, রুমে চলে যা। নুসরাত মা, তুমিও রুমে চলে যাও, কাল থেকে তো আবার অফিসে যাবে। জি আম্মু, কাল থেকে অফিসে যাব। সাগর আর নুসরাত চলে গেল রুমে। নুসরাত দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো খাটে। এদিকে সাগর বসে আছে সোফায়। সাগরকে সোফায় বসে থাকতে দেখে নুসরাত বলতে লাগলো, সাগর তুমি সোফায় বসে আছো কেন? খাটে আসো। হ্যাঁ আসতেছি। সাগর চলে গেল খাটের উপর। নুসরাতকে পিছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। এমন সময় নুসরাত বলতে লাগলো, সাগর প্লিজ আজকে করো না, আমার এখনো অনেক ব্যথা করতেছে ওই জায়গায় আর কোমর। ঠিক আছে, আজকে করবো না, এখন ঘুমাও, কালকে আবার অফিসে যাবে। দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে চলে গেল অফিসে। আজকে দুজনকে একসাথে আসতে দেখে সাইফুল সাগরকে বলতে লাগলো, কিরে সাগর, তোদের মধ্যে কি সবকিছু মিটমাট হয়ে গেছে? দেখলাম আজকে একসাথে আসলি। হ্যাঁ, নুসরাত আমার কাছে মাপ চাইছে। রাব্বি আর সীমা সবকিছু বলে দিয়েছে নুসরাতকে, এজন্য নুসরাত মাপ চাইছে। এই যাক ভালোই হলো তোরা দুজন আবার একসাথে হয়ে গেলি, খুব খুশি হলাম। তা বাচ্চা কাচ্চার প্ল্যান কবে করবি? তো আর কিছুদিন যাক, মাত্র তো নতুন বিয়ে করলাম, 2-1 মাস যাইলে এরপর না হয় বাচ্চা কাচ্চার প্ল্যান করব। তা ভাবি কেমন আছে? আমাকে ফোন দিয়েছিল সকালবেলা, তুই নাকি খাবার না খেয়ে চলে আসছিস। হ্যাঁ, রাগ করে খাবার না খেয়ে চলে এসেছি। সারাটা দিন ফোন নিয়ে বসে থাকে, কিছু বললেই আমার উপরে রাগ দেখায়। সকালবেলা বলছিলাম খাবার রেডি করে টেবিলে রাখতে, সে তা না করে ফোন নিয়ে বসে পড়ছে, এই জন্য দিয়েছিলাম বকা, আর না দেখে চলে এসেছি। চল ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। আমি আসার সময় খেয়ে এসেছি, চিন্তা করিস না।
সাগর আর সাইফুল কাজ করতে লাগলো। দুপুরে সবাই একসাথে খাবার খাচ্ছে। এমন সময় নুসরাত আসলো আর বলতে লাগলো, আমি কি তোমাদের সাথে বসে খাবার খেতে পারি? আপনি অফিসের বস, আপনি আমাদের সাথে খাবার খাবেন ম্যাডাম? আপনি আপনার কেবিনে গিয়ে খাবার খেলে ভালো হবে। আমি তো তোমাদের মতোই মানুষ, তাই না? আমার টাকা আছে বলে কি আমি অহংকার করব? আগে হয়তো তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, এখন তো দেখতেই পারছো আগের চাইতে অনেক পরিবর্তন হয়ে গেছি। হ্যাঁ, দেখতে তো পাচ্ছি। আচ্ছা বসেন, যেহেতু চলে এসেছেন আমাদের সাথে খাবার খেয়ে নেন। সবাই একসাথে খাবার খেয়ে আবারও কাজ করতে লাগলো। কাজ শেষ করে সন্ধ্যায় সাগর আর নুসরাত বাসার দিকে যেতে লাগলো। এমন সময় নুসরাত বলতে লাগলো, সাগর, আমি ফুচকা খাবো, পাশে একটা পার্ক আছে, ওইখানে নিয়ে যাও গাড়িটা। সাগর নুসরাতের কথা মতো চলে আসলো ওই পার্কে। এসে দেখে ফুচকাওয়ালা বসে আছে। সবাইকে ফুচকা দিয়ে সাগর আর নুসরাত ফুচকা খেয়ে আবার বাসার দিকে রওনা দিল। ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। সোফায় বসে পড়তে সাগরের আব্বু বলতে লাগলো, নুসরাত মা, এখন যেহেতু তোমার উপর অফিসের দায়িত্ব দিয়ে দিয়েছে তোমার আব্বু, এখন যেহেতু তোমরা দুজন একসাথে কাজ করতেছো, সো সাগর না হয় অফিসে কাজ করুক, তুমি না হয় বাড়িতে থাকো। যেটা প্রয়োজন হবে সাগর না হয় গাড়ি নিয়ে এসে সাইন করিয়ে বা তোমাকে দেখিয়ে নিয়ে চলে যাবে। আব্বু, আমি অফিসে না গেলে ক্লায়েন্টরা তো চলে যাবে আমাদের অফিস থেকে। আমি আর 3-4 মাস অফিসে কাজ করে এই 3 মাসে আমার সকল ক্লায়েন্টদের সাথে না হয় পরিচয় করিয়ে দিব সাগরকে। এরপর থেকে আমি না হয় অফিসে যাব না। ঠিক আছে, তোমার ইচ্ছা। আসলে আমি তোমার শাশুড়ি আম্মু বাসায় একা থাকে তো, তাই আর কি বলছিলাম তোমাকে বাসায় থাকার জন্য। আমি তো দোকানে চলে যাই, জানোই তো আমাদের মুদির দোকান আছে অনেক বড়, ওইটা দেখাশোনা করতে হয় আমাকে। আচ্ছা, আমি না হয় সকাল থেকে দুপুর অবধি কাজ করে বাসায় চলে আসব, এরপরে না হয় সাগর দেখে নিবে। ঠিক আছে। সবাই কথা বলা শেষ করে চলে গেল যার যার রুমে। বিছানায় শুয়ে আছে সাগর আর নুসরাত। এমন সময় সাগর বলতে লাগলো, নুসরাত, বাচ্চা কাচ্চার প্ল্যান করেছো নাকি? হ্যাঁ, করেছিলাম তো। আর 2-1 মাস যাক, এরপর না হয় বেবি নিব। ঠিক আছে, এখন তাহলে আদর করি তোমাকে। এই বলে সাগর আদর করতে লাগলো নুসরাতকে। পরের দিন সকালে আবার চলে গেল অফিসে। নুসরাত তাদের ক্লায়েন্টদের সাথে পরিচয় করিয়ে দিতেছে সাগরকে। মিস্টার আশিক চৌধুরী, এটা হচ্ছে সাগর, আমার হাজবেন্ড। কয়েক মাস পর থেকে আমি আর অফিসে বসবো না বেশি। এরপর থেকে আমার হাজবেন্ড দেখাশোনা করবে অফিসটা। ও আচ্ছা, ওনাকে তো আমি আগে থেকেই চিনি। উনি আপনাদের অফিসে অনেক বছর ধরে কাজ করতেছেন। ওনার কাজগুলো খুবই ভালো। ওনাকে আপনার ছেড়ে বসিয়ে দিলে আমি মনে করি আপনাদের অফিসটা আরো অনেক দূর এগিয়ে যাবে। হ্যাঁ, আমি জানি আমার বরের অনেকটা ট্যালেন্ট আছে। দোয়া করে যাতে সে সব সময় এই অফিসটা দেখাশোনা করে। নুসরাত তাদের ক্লায়েন্টদের সাথে পরিচয় করিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল 2 মাস। সাগর অফিসে বসে কাজ করতেছে। এমন সময় নুসরাতের ফোনে কলটা রিসিভ করতে ওপাশ থেকে নুসরাত বলতে লাগলো, সাগর, কোথায় আছো তুমি এখন? এই তো অফিসে কাজ করতেছি। কেন? আমার খুব আইসক্রিম খেতে ইচ্ছে করতেছে, একটু দিয়ে যেতে পারবে? এখন তো 12টা বাজে, আর 1 ঘন্টা পর তো আমি খাবার খেতে যাব, তখন না হয় তোমাকে আইসক্রিম দিয়ে আসবো বাসায়। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। সাগর অফিসে কাজ শেষ করে 1টার সময় চলে গেল দোকানে। নুসরাতের জন্য আইসক্রিম নিয়ে চলে আসলো বাসায়। আইসক্রিমটা দিয়ে আবার যেতে লাগলো অফিসের দিকে। সন্ধ্যা 7টা। সাগর চলে আসলো বাসায়। কলিং বেল দিতে সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। কি রে সাগর, আজকে এত দেরি হলো কেন? সাইফুলের রাব্বির সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, এর জন্য আর কি দেরি হয়ে গেছে। নুসরাত ঘুমিয়ে গেছে নাকি? ঠিক না, নুসরাত ঘুমায় নাই, নুসরাত তার রুমেই আছে। যা ফ্রেশ হয়ে নুসরাতকে নিয়ে নিচে আয়, আমি সবার জন্য খাবার রেডি করতেছি। আছে, আম্মু আসতেছি। সাগর চলে গেল রুমে। গিয়ে দেখে নুসরাত ফোনে কথা বলতেছে তার আম্মুর সাথে। সাগর কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রুমের ভিতরে আসতেই দেখতে পেল নুসরাত বসে আছে। সাগরকে দেখে নুসরাত বলতে লাগলো, কি হয়েছে নুসরাত, তোমাকে এমন দেখাচ্ছে কেন? এমনি এমন দেখাচ্ছে, চলো খাবার খাবে। নুসরাত আর সাগর চলে আসলো খাবার খাওয়ার জন্য নিচে। খাওয়া দাওয়া করে দুজন চলে আসলো রুমে। বিছানায় শুয়ে আছে। এমন সময় নুসরাত বলতে লাগলো, সাগর, আমার বেবি চাই।
বেবি লাগবে, কষ্ট করতে হবে, কিন্তু অনেক। আগে যেরকম আদর করতাম এখন কিন্তু তার চাইতে বেশি আদর করতে হবে। ঠিক আছে, আদর করো। সাগর আস্তে করে নুসরাতের উপর উঠে গেল। নুসরাতের ঠোঁটজোড়া তার দখলে করে নিল। 2 ঘন্টা আদর করে ঘুমিয়ে গেল দুজন। সকালে সাগর খাওয়া দাওয়া করে চলে গেল অফিসে। সারাদিন কাজ করে রাতে বাসায় ফিরল। দেখতে দেখতে 1টি মাস কেটে গেল। 6টি মাস সাগর রুমে বসে বসে কাজ করতেছে। এমন সময় নুসরাত তার হাতে দুধের গ্লাস নিয়ে রুমের ভিতর প্রবেশ করতেও যাবে। এমন সময় নুসরাত মাথা ঘুরে পড়ে গেল নিচে। সাগর তাড়াতাড়ি করে নুসরাতকে বিছানায় শুইয়ে দিল। নুসরাতের চোখে মুখে পানির ছিটা দিতে নুসরাতের জ্ঞান ফিরল। কি হয়েছে, তুমি মাথা ঘুরে পড়ে গেলে কেন? আচ্ছা জানি না, শরীরটা কয়েকদিন ধরে খারাপ লাগতেছে, খুব দুর্বল দুর্বল লাগতেছে। তুমি এখন শুয়ে থাকো, আমি ডাক্তারকে ফোন দিতেছি। সাগর ডাক্তারকে ফোন দিল। প্রায় 1 ঘন্টা পর ডাক্তার আসলো। নুসরাতকে চেক আপ করে ডাক্তার বলতে লাগলো, সাগর চৌধুরী, সুখবর আছে আপনার জন্য। আপনার স্ত্রী প্রেগনেন্ট। 7 মাস চলতেছে। ওনার খেয়াল রাখবেন আর ভালো ভালো খাবার খেতে হবে। ওনার শরীর অনেক দুর্বল হয়ে গেছে। ধন্যবাদ ডাক্তার এত বড় সুখবর শোনানোর জন্য। সাগর ডাক্তারকে টাকা দিয়ে ডাক্তারকে গাড়িতে উঠিয়ে দিল। বাড়ির সবাই খুশি। সাগরের আব্বু আম্মু তো মহা খুশি। যাক, অবশেষে আমি দাদি হতে চলেছি। সবাই বলতে লাগলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে সাগর নুসরাতের জন্য কিছু ফল নিয়ে আসলো বাহির থেকে। পরের দিন সকালে চলে গেল সাগর অফিসে। রাতে বাসায় ফিরল। এদিকে নুসরাতকে সবাই আদর যত্ন করে খাইয়ে দিতে লাগলো। একটু পরপর সাগরের আম্মু এটা ওইটা নিয়ে আসতেছে। নুসরাতের আম্মু যখন যেটা পারতেছে সেটাই রান্না করে নিয়ে আসতেছে। এভাবেই চলতে লাগলো সাগর আর নুসরাতের জীবন। রাতে দুজন শুয়ে আছে। এমন সময় নুসরাত বলতে লাগলো, আমাদের তো টুইন বেবি হবে, কি নাম রাখবে সাগর? ছেলের নাম রাখবো রাত আর মেয়ের নাম রাখবো রাত্রি। অনেক সুন্দর নাম। সাগর নুসরাতের কপালে গালে ঠোঁটে কিস করতে লাগলো। এভাবে কেটে গেল 2টি মাস। সাগর অফিসে কাজ করতেছে। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার আম্মু ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে সাগরের আম্মু বলতে লাগলো, সাগর, তাড়াতাড়ি বাসায় আয়। নুসরাতের পেটে অনেক ব্যথা করতেছে, তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। আম্মু এখনই আসতেছি আমি। এ বলে সাগর ফোনটা কেটে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেল বাড়িতে। নুসরাতকে গাড়িতে উঠিয়ে সবাইকে নিয়ে চলে গেল হাসপাতালে। নুসরাতের এমন অবস্থা দেখে তাড়াতাড়ি করে নুসরাতকে নিয়ে চলে গেল অপারেশন থিয়েটারে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর 2টা বাচ্চার কান্নার শব্দ শুনতে পেল। প্রায় 30 মিনিট পর নার্স 2টা বাচ্চা নিয়ে চলে আসলো সাগরের কাছে। এই নিন আপনার 2টা বাচ্চা। বাচ্চা 2জন সুস্থ আছে এবং বাচ্চার মাও সুস্থ আছে। কিছুক্ষণ পর ওনাকে কেবিনে শিফট করা হবে। ধন্যবাদ নার্স। আর এই নেন আমার পক্ষ থেকে সামান্য কিছু টাকা। নার্স টাকাগুলো নিয়ে খুশি হয়ে চলে গেল। বেশ কিছুক্ষণ পর সাগর চলে গেল কেবিনে। গিয়ে দেখে নুসরাত জেগে আছে। নুসরাতের 2 পাশে 2টা বেবিকে দেখে সাগর বলতে লাগলো, আমার লক্ষ্মী বউয়ের মতো 2টা বেবি হয়েছে। ধন্যবাদ তোমাকে। খুশি হয়েছে তো বেবি দেখে? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। সবাই কথা বলতে লাগলো নুসরাতের সাথে। সবাই খুশি। আজকের গল্পটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।